এন্ডোস্কোপের পর বন্ধ হয়েছে খালেদা জিয়ার পাকস্থলীর রক্তক্ষরণ। কাতারের ব্যবস্থাপনায় আজ জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স, লন্ডন নেওয়া হতে পারে কাল। সচিবালয়ে র্যাব, কোস্ট গার্ডের বড় কর্তাদের সাথে পরিচয়ের কথা বলে আবু নাসেরের অনলাইন প্রতারণা। ফাঁদে পড়েছেন বহু ক্ষুদ্র ব্যবসায়ী। তথ্য যাচাই ও সচেতনতার তাগিদ। এইসব ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনার জন্য চেষ্টা করি। অর্থনৈতিক টাস্ক ফোর্সকে গুটি কয়েক পরামর্শ হয়েছে, বাস্তবায়ন গুরুত্ব না দেয়ায় হতাশ সংস্কার কমিটির প্রধান। দৃশ্যমান পদক্ষেপ জরুরি বলছেন অর্থনীতিবিদরা। নতুন প্রজন্মের কাছে বিজয় মানে স্বনির্ভর আত্মমর্যাদাশীল রাষ্ট্র। কেবল অতীত আঁকড়ে থাকা নয়, তারুণ্যের কাছে গুরুত্বপূর্ণ শিক্ষা, ন্যায় বিচার ও অর্থনৈতিক গতিশীলতা। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যাতে এটা ফিল না করে যে আমি চিকিৎসা পাচ্ছি না বা আমার এখানে চিকিৎসা বলতে কিছু নেই। আমার দেশের প্রায়োরিটি সর্বপ্রথম, এগুলা বলা সহজ, কিন্তু ইনশাল্লাহ আমি কাজের মাধ্যমে করে দেখাতে চাবো। এই বিজয় চেতনাটাকে ধারণ করে আমি আমার পেশাগত জীবনে এগিয়ে যেতে চাই। Argentina. There you go. Ooh, the defending champions, the first South American team to book their spot. ফিফা বিশ্বকাপের ড্র হলো ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে। জি গ্রুপে আর্জেন্টিনা, সিতে ব্রাজিল। 48 দলের টুর্নামেন্টে সেভাবে তৈরি হয়নি গ্রুপ অফ ডেথ। খালেদা জিয়ার এন্ডোস্কোপি সম্পন্ন হয়েছে। মেডিকেল বোর্ড জানিয়েছে এতে বন্ধ হয়েছে পাকস্থলীর রক্তক্ষরণ। শারীরিক অবস্থা ঠিক থাকলে রোববার লন্ডন নেওয়া হবে বিএনপি চেয়ারপারসনকে। কাতার সরকারের ব্যবস্থাপনায় আজ জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা রয়েছে। এদিকে শুক্রবার সকালে দেশে ফিরেই শাশুড়ি খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। অংশ নেন মেডিকেল বোর্ডের বৈঠকে। শেখ হাসিনা সরকারের পতনের পর দ্বিতীয় দফায় দেশের মাটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। দীর্ঘ ভ্রমণ ক্লান্তি থাকলেও এয়ারপোর্ট থেকে সরাসরি হাসপাতালে যাত্রা করেন জুবাইদা রহমান। কঠোর নিষেধাজ্ঞা থাকায় রাস্তায় ভিড় করেননি দলীয় নেতাকর্মীরা। এ সময় জুবাইদা রহমানের চোখে মুখে ছিল খালেদা জিয়ার জন্য উদ্বেগ, উৎকণ্ঠা। কারণ কথা ছিল দেশে নেমেই শাশুড়িকে নিয়ে ফের লন্ডনে যাত্রা করবেন তিনি। কিন্তু হঠাৎ খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সব ভেস্তে যায়। 12:15 হাসপাতালে পৌঁছেই খালেদা জিয়ার কাছে যান তিনি। শয্যা পাশে কয়েক ঘন্টা অবস্থান করে অংশ নেন মেডিকেল বোর্ডের মিটিংয়ে। পরীক্ষা নিরীক্ষা করেন সব স্বাস্থ্যগত রিপোর্ট। বিকেলে আবার নিজের মায়ের সাথে দেখা করতে ধানমন্ডিও যান তিনি। এর আগে বিএনপি মহাসচিব জানান, বৃহস্পতিবার রাতে হঠাৎ অবনতি হয় খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির। যান্ত্রিক ত্রুটি থাকায় বিকল্প এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কাতার সরকার। পরশু অর্থাৎ রোববার তাকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে। তবে তিনি এখনও গুরুতর অসুস্থ, সেই কারণে তিনি ফ্লাই করতে পারবেন কিনা সেটা ডাক্তাররা নিশ্চিত করলেই তাকে ফ্লাই করে নিয়ে যাওয়া হবে অ্যাম্বুলেন্সে করে। এদিকে সকাল থেকেই বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের আনাগোনা ছিল হাসপাতালের সামনে। এতদিন তাদের প্রিয় নেত্রীর চিকিৎসা নিয়ে উৎকণ্ঠা থাকলেও জুবাইদা রহমানের আগমনে তা কেটে গেছে বলেও জানান নেতাকর্মীরা। তার আশাতে ম্যাডামও তার সুস্থতা আরও বৃদ্ধি পাবে এবং দলীয় নেতাকর্মীদের মধ্যেও স্বস্তি ফিরে আসবে আরও দ্বিগুণ গুণে। তিনি কখনোই জনগণের ওপর কোনো অত্যাচার করে নাই। মানুষের প্রতি তার যে একটা ভালোবাসা, সেটা একদম লিগ্যালি। দেশপ্রেমিক আছেন, খুব ভালো লোক আছে, আমরা দোয়া করি আরও ভালো হোক। আগামীকাল বিকেলে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসার কথা রয়েছে। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী হাসান মিসবাহ। খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর রাখছেন তিনি, আমরা যাচ্ছি তার কাছে। মিসবাহ, বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য সম্পর্কে নতুন কোনো তথ্য আপনার কাছে রয়েছে কি? কাল লন্ডন যাত্রার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত কখন নেওয়া হতে পারে? মারফি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার
স্বাস্থ্যের যে শারীরিক যে অবস্থা সেটি আসলে সবশেষ প্রতিদিন চিকিৎসকরা একবার করে জানান, আর সেটি হয়তো আজকে জানানো হবে। তবে এর আগের যে অবস্থা, অর্থাৎ তার হার্ট, লিভার, কিডনি এবং শরীরের আরও নানান ধরনের জটিলতায় তিনি ভুগছেন, সেই অবস্থা এখন অপরিবর্তিত আছে। গতকাল তার একটি অ্যান্ডোস্কোপি করা হয়েছে, পরে পাকস্থলীতে রক্তক্ষরণ হওয়ায় চিকিৎসকরা সেটি তাদের চেষ্টায় সেটি পরে বন্ধ করা গেছে। অর্থাৎ আগে থেকে যে ধরনের জটিলতা তার ছিল, সেই জটিলতাগুলো নিয়ে এখনও তিনি যুদ্ধ করছেন। চিকিৎসকরা তাকে সেরে তুলবার প্রাণপণ চেষ্টা করছেন। বাংলাদেশের চিকিৎসকদের পাশাপাশি বিদেশের বেশ কয়েকজন চিকিৎসক এসেছেন, তারা মেডিকেল বোর্ডে নিয়মিত পরামর্শ দিচ্ছেন এবং বাংলাদেশের চিকিৎসক তো আছেনই। সব মিলিয়ে তাকে সুস্থ করে তোলবার একটি প্রাণপণ চেষ্টা চিকিৎসকরা করে যাচ্ছেন। আর 23 নভেম্বর থেকে আমরা জানি যে তিনি তার হঠাৎ করে তার স্বাস্থ্যের অবনতি হওয়ায় তিনি এখানে এই হাসপাতালে ভর্তি হয়েছেন। তারপরে বেশ খানিকটা সংকটাপন্ন অবস্থায় তিনি চলে যান। সেই যুদ্ধ সেটি আসলে এখনও চলছেই। পুরো দেশের মানুষের প্রার্থনা কিংবা আগ্রহের কেন্দ্রবিন্দু আসলে এই মুহূর্তে এই এভার কেয়ার হাসপাতাল। এখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভর্তি আছেন। সারা দেশের মানুষ তার জন্য প্রার্থনা করছেন। তবে তাকে সারিয়ে তুলবার জন্য বা আরও উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডন নেয়ার কথা, লন্ডন ব্রিজ হাসপাতালে তার চিকিৎসা হওয়ার কথা। তারই অংশ হিসেবে একটি এয়ার অ্যাম্বুলেন্স এখানে আসার কথা ছিল কাতার থেকে। পরবর্তীতে যান্ত্রিক ত্রুটির কারণে সেটি আসলে আসতে পারেনি, যার কারণে তার বিদেশে চিকিৎসা নেওয়ার যে বিষয়টি সেটি খানিকটা পিছিয়ে গেছে। গতকালকে জানানো হয়েছে যে জার্মানির একটি এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসবে, সেটি আজকে এসে পৌঁছানোর কথা। সেক্ষেত্রে চিকিৎসক এবং বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপরে আসলে নির্ভর করছে যে তাকে কখন নেওয়া হবে। চিকিৎসকের যদি তাকে বিদেশে নেওয়ার মতো নেওয়া যাবে এই পরামর্শটি দেন, তাহলে হয়তো জার্মানির এয়ার অ্যাম্বুলেন্সে করে আগামীকালকে তাকে বিদেশে নেওয়া হবে। তবে একটি সূত্র বলছে যে এই বিদেশে চিকিৎসা নেওয়ার যে বিষয়টি সেটি হয়তো আরও 2-1 দিন পিছিয়ে যেতে পারে। সেটি নিয়ে হয়তো নিশ্চয় দলের পক্ষ থেকে আজকে গণমাধ্যমকে জানানো হবে। মারফি। জি মিসবা, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে সেখানকার খবরাখবর আমরা জানছিলাম। সচিবালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বড় সব দপ্তর প্রতিষ্ঠানে চাহিদা মতো পণ্য সরবরাহ করেন তিনি। র্যাব, কোস্টগার্ডের মতো সংস্থাও আছে এই তালিকায়। সব বড় কর্তা ব্যক্তির সাথে ভালো সখ্যতা, বিশ্বাসযোগ্যতা প্রমাণে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন প্রচারের কমতি নেই এতটুকু। আর সেই বিশ্বাসের ফাঁদে পড়ে নিঃস্ব হয়েছেন অনেক ক্ষুদ্র ব্যবসায়ী। আদতে এর সবই ছিল আবু নাসের নামে এক প্রতারকের কৌশলী প্রতারণার ফাঁদ। অনলাইন প্রতারণার গল্পের বাকিটা থাকছে সহকর্মী তানভীর মৌসুমীর রিপোর্টে। আমার বাচ্চার জন্য আমি ডাক্তার কিনতে পারছি, তার দুধের ব্যবস্থা করতে পারতেছি। আমার বাবা মা অসুস্থ, ছোট কাজ করে যে আমি তাদেরকে সাপোর্ট দিব ওই পরিবেশটাও নাই। এভাবেই নিজের দুর্দশার ব্যাপারে যমুনা টিভিকে জানাচ্ছিলেন সর্বশান্ত তরুণ উদ্যোক্তা। স্রেফ একটি ফেসবুক পোস্ট যার জীবনটাকে তছনছ করে দিয়েছে। জীবনযুদ্ধের পথটা সহজ করতে চাকরির পাশাপাশি মাংস আর ডিমের ব্যবসা করতেন এ ব্যক্তি। ভালোই চলছিল দিনকাল, কিন্তু সেই যুদ্ধটা আরো কঠিন করে দিল এক ব্যক্তির প্রতারণা। এ ব্যবসায়ী 2 দিনে মাংস ও ডিম সরবরাহ করেছেন প্রায় 7 লাখ টাকার, কিন্তু পাননি 1টি টাকাও। যখন পথে বসার জোগাড়, তখন প্রতিকারের আশায় আইনি পদক্ষেপ নেন তিনি। প্রতারক আবু নাসেরের বিরুদ্ধে হয় মামলা, জারি হয় গ্রেফতারি পরোয়ানা। তবে ভুক্তভোগীর অভিযোগ, আইনি লড়াইয়ে কাঙ্ক্ষিত সহযোগিতা করেনি আইন শৃঙ্খলা বাহিনী। আমি আজকে যদি ওনাদেরকে ধরে নিয়ে আসলাম, দেখা গেল পরের দিন টাকা পয়সা দিয়ে তারা বের হয়ে গেল, এটা তো তার কোনো সমাধান হবে না। আমি তাকে বললাম যে আসলে ভাই, আপনিই তো বলছিলেন যে মামলাটা যদি আমি কোর্টের মাধ্যমে করি তাহলে আমি ওয়ারেন্টি ইস্যু যদি করতে পারি তাহলে আপনারা ধরে আনতে পারবেন, কিন্তু এখন তো কথাটা ঘুরে গেল। এই আবু নাসেরের প্রতারণার কৌশলটা অন্যদের চেয়ে খানিকটা ভিন্ন। সরাসরি সাক্ষাতের সুযোগ নেই, প্রতারণার কাজটা করে তার ম্যানেজাররা। ট্রেড লাইসেন্স ও ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট সহ ব্যবসায়ীদের যেসব প্রয়োজনীয় কাগজপত্র দেখানো হয় তার সবকটি ভুয়া। একই অবস্থা ডকুমেন্টের QR কোডেরও। পিডি গ্রোসারি নামে একটা পেজ থেকে আমাদের সাথে একজন ব্যক্তি যোগাযোগ করে, ওনার নাম হলো আবু নাসের। আমি তখন খুব আগ্রহ প্রকাশ করি, যেহেতু সরকারি প্রতিষ্ঠানে ওনারা সাপ্লাই দেন। ট্রেড লাইসেন্সটাই জাস্ট ফার্স্টে দেখি অথেন্টিক হয়তো, তাহলে ওনাকে প্রোডাক্টটা দেওয়া যায়। আমি আর ওনার অফিসটা ভিজিট করিনি।
প্রতারণার এমন অভিযোগের পর অভিযুক্তকে খোঁজার চেষ্টা করি আমরা। বেশ কয়েকবারের চেষ্টায় ফোনে পাওয়া যায় তাকে, তবে এসবের দায় দিলেন ম্যানেজারের ঘাড়ে। যে ছেলেটা আমার এই মালগুলো নিচ্ছে, সে আমি নিজে তার বিরুদ্ধে নিজে মামলা করছি। সে তার সাথে মালামালগুলো নিয়ে নিজের ইচ্ছা মাফিক ভাবে সব সেল করে ফেলছে, নিজের মতো করে সবকিছু নিয়ে লাফাত্তা হয়ে গেছে। ওর মতো আমার আরো 2-3টা ম্যানেজার ছিল ঢাকা শহরে, 2-3 জনে আমার সাথে এরকম করছে, বিনিময়ে আমি ফেসে গেছি। এবার অভিযুক্ত ম্যানেজারের সাথে কথা হলে তিনি পুরো দোষ চাপালেন আবু নাসেরের উপর। আপনাকে কনভিন্স করবে, কনভিন্স করার পরে বললাম মালটা অমুক জায়গায় দিয়ে আসবেন, আমার ম্যানেজার রিসিভ করবে। কারণ যে আমি গিয়ে রিসিভ করলাম, রিসিভ করার পরে আমার কাছে আরেকজন পাঠাবে যে যাও তুমি মালটা ডেলিভারি দিয়ে আসো। ও আইসা মাল কই যাবে না দেবে, ও আইসা ডেলিভারি দেয়। এত গেল সব হারানো একজনের গল্প। এমন করুণ গল্পের আরও একাধিক চরিত্রের সন্ধান মেলে, যাদের কাউকে সচিবালয়ের ক্যান্টিন, কাউকে র্যাব 4 ও র্যাব 10-এ সরবরাহের কথা বলে হাতিয়ে নেওয়া হয়েছে লাখ লাখ টাকার খাসির মাংস ও ডিম। ব্যবসায়ীরা অভিযোগ করেন আবু নাসের ও সহযোগীরা সংঘবদ্ধভাবে প্রতারণার কাজটি করে আসছে দীর্ঘদিন ধরে। র্যাব 4-এর কথা বলছে, র্যাব 10-এর কথা বলছে, এই জন্য আমরা বিশ্বাস করছিলাম। সে আবার আমাকে সচিবালয় সব ঘুরে ঘুরে দেখাইলো, এমনভাবে দেখাইতেছে যে রিয়েলি মনে হচ্ছে যে সচিবালয় সে আসলে ভালো একটা বিজনেসম্যান। মার্কেট প্রাইস আছে 10 টাকা, সে আমার কাছ থেকে বাকিতে 12 টাকা কিনবে, এবং এই প্রোডাক্টটা সে আবার মার্কেট প্রাইস 10 টাকা, সে 8 টাকায় নগদে বিক্রি করে। শুধু খাদ্যপণ্য নয়, ইট বালিও ছাড় পায়নি নাসিরের প্রতারণা থেকে। তেমনই একজন কামরুজ্জামান, তিনি জানান এক গ্রাহককে বালু সরবরাহের নৌযান ভাড়া দেওয়ার দায়িত্ব নেন আবু নাসের। কথা মতো প্রতারককে ভাড়াও পরিশোধ করা হয়, কিন্তু বালু উত্তোলনকারী সেই নৌযান আর নির্ধারিত ঠিকানায় পৌঁছায়নি। আমার বলগেট ওখানে দিব না কেন, আমার বলগেট দিলে ওনারা বিক্রি করে খাইয়ে ফেলাইবো। তাইলে আমি বললাম যে টাকাটা দিয়ে দেন, দিচ্ছি করে আর দেয় না। এই ম্যানেজারগুলোও ওর সাথে প্রতারণার সাথে জড়িত। ওই ম্যানেজারগুলো এসে এমনভাবে আপনাকে উপস্থাপন করবে যে সে নাসিরের দ্বারা প্রতারিত হয়েছে। প্রযুক্তিবিদরা বলছেন ভার্চুয়াল জগতে লেনদেনের ক্ষেত্রে তথ্য যাচাই জরুরি। সেক্ষেত্রে বিভিন্ন অনলাইন টুলসের সাহায্য নেওয়ার পরামর্শ দেন তারা। ভার্চুয়ালি যে বিভিন্ন যে সবকিছু আপনি বিশ্বাস করবেন না, তার সাথে কিছু ডকুমেন্টারি রিলেটেড আপনাকে যাচাই করতে হবে। ইজ লাইক আপনাকে একটা ট্রেড লাইসেন্স দিল, এই ট্রেড লাইসেন্সের নাম্বার দিয়ে কিন্তু আপনি সিটি কর্পোরেশনের ওয়েবসাইটে আপনি যাচাই করতে পারবেন এই ট্রেড লাইসেন্সটা সঠিক কিনা। পুলিশও বলছে এক্ষেত্রে সচেতনতার বিকল্প নেই। মামলা কোন রেজিমের সেটা কোনো বিষয় নেই, মামলাই আমরা যে কোনো ধরনের ফৌজদারি মামলা গুরুত্ব দিয়ে তদন্ত করি, এবং এইসব ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনার জন্য চেষ্টা করি। যদি কেউ সুনির্দিষ্ট অভিযোগ প্রদান করেন সেক্ষেত্রে আমরা অবশ্যই আইনিভাবে সহায়তা করব। তবে শুধু সচেতনতাই নয়, চলতি বাজার দরের চেয়ে বেশি মূল্যে পণ্য বিক্রি করে মুনাফা করার যে লোভ, সেটিও সংবরণ করার ব্যাপারে জোর দিলেন তিনি। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। টেকসই ব্যাংক ব্যবস্থা প্রতিষ্ঠা, সেবা প্রতিষ্ঠানে প্রযুক্তি নির্ভর মনিটরিং কিংবা রেগুলেটরি রিফর্ম কমিশন গঠন, অর্থনৈতিক টাস্কফোর্স কমিটির প্রতিবেদনে ছিল এমন নানা পরামর্শ, কিন্তু বাস্তবায়ন হয়েছে খুবই সামান্য। গুরুত্ব সহকারে আমলে নেয়নি অন্তর্বর্তী সরকার। স্বল্প সময়ে করণীয় বিষয়গুলো থাকছে উপেক্ষিত। সংস্কার কমিটির প্রধান ডক্টর কে.এস. মুর্শিদ বলেন, উদ্যোগগুলো শুরু হলে পরবর্তী সরকার তা বাস্তবায়নে আগ্রহী হতো। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমানের মতে, সংস্কার উদ্যোগগুলো বাস্তবায়নে সরকার উদাসীন। গেল 15 বছরে ভেঙে পড়েছে অর্থনৈতিক কাঠামো, ব্যাংক ব্যবস্থায় এসেছে সবচেয়ে বড় ঝড়। উন্নয়ন কাজেও ছিল না স্বচ্ছতা, জনসেবা কিংবা উৎপাদনমুখী শিল্প। সব ক্ষেত্রেই জেঁকে বসেছে অরাজকতা আর বিশৃঙ্খলা। অর্থনৈতিক কৌশল পুনরুদ্ধারে করণীয় ঠিক করতে গেল বছর টাস্কফোর্স গঠন করে সরকার। টাস্কফোর্সের 520 পাতার প্রতিবেদন তৈরি করে প্রধান উপদেষ্টার কাছে তুলে দেন পরিকল্পনা উপদেষ্টা, কিন্তু সুপারিশ আমলে নেবার ক্ষেত্রে ছিল উদাসীনতা। ব্যাংক ব্যবস্থা শক্তিশালী করতে নানাবিধ সুপারিশ করে টাস্কফোর্স। ঝুঁকি বিবেচনায় ঋণ দেবার কৌশল নির্ধারণ, বাণিজ্যিক ব্যাংকগুলোর কমপ্লায়েন্স বিভাগ শক্তিশালীকরণ, কার্যকর অভ্যন্তরীণ নিরীক্ষা কাঠামো তৈরি, বিএফআইউকে সক্রিয় করা, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত, অর্থঋণ মামলা সম্পন্ন করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, দেউলিয়া আইন সংশোধন, বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিতের সুপারিশ করে কমিটি। অর্থনীতির একটা বিশাল অংশ হচ্ছে ক্রিমিনালাইজড। এটার মধ্যে বিভিন্ন ধরনের এলিমেন্ট আছে, ইনক্লুডিং সাম ব্যাড পলিটিক্যাল এলিমেন্টস। যারা থ্রেট দেবে, নানা ধরনের উস্কানিমূলক আচরণ করবে, এইগুলো এদেরকে নিবৃত্ত করার জন্য একটা আলাদা ফোর্স থাকা উচিত। অর্থনৈতিক ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন
নীতি কাঠামো পরিবর্তন বা সংশোধনে স্থায়ী রেগুলেটরি রিফর্ম কমিশন গঠনের সুপারিশ করে টাস্কফোর্স। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এ ওভারসাইট কমিটি গঠন, উৎপাদনমুখী খাতে বিনিয়োগ বৃদ্ধি, রপ্তানি পণ্যের বৈচিত্র্যকরণের সুনির্দিষ্ট সুপারিশ করলেও দৃশ্যমান প্রতিফলন নেই। এনবিআরকে ভেঙে দুই ভাগ করা হলেও তা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। একটা ইন্ডিপেন্ডেন্ট বডি যারা সারাক্ষণ সার্বক্ষণিকভাবে তারা পলিসিসগুলো রিভিউ করবে, হ্যাঁ, যে ট্রেড পলিসি হোক, অর্থনীতি যে পলিসি হোক, রিফর্ম পলিসি হোক, হ্যাঁ, কোন সেক্টরকে বেশি প্রাধান্য দেব, কোন সেক্টরকে কম দেব। এখন যেটা হয় যে পলিসিস কিন্তু ওই সিস্টেম্যাটিক্যালি এটা কোথাও থেকে আসে না, এটা আসে এগেন কোনো লবি থেকে। সরকারি হাসপাতাল, ক্লিনিক, গ্রামীণ বিদ্যালয়, সড়ক পরিবহনে নৈরাজ্য বন্ধ, বুড়িগঙ্গা নদী রক্ষার ক্ষেত্রে মনিটরিংয়ে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার সুপারিশ করে টাস্কফোর্স। এসব সংস্কারে উদ্যোগ নেয়নি সরকার। একটা জিনিস ধরি আমরা বুড়িগঙ্গাটা ধরি না কেন, আমরা প্রমাণ করি যে আমরা এটাকে একটা রিহ্যাবিলিটেট করতে পারবো, এটা একটা বলেছিলাম। আমরা বলেছিলাম বিমানের কথা, ঠিক আছে, বিমান আমরা বলি না যে বিমানকে বিলুপ্ত ঘোষণা করো, এটাকে নতুন ব্যবস্থা করো, তা আমি বলেছি যে ঠিক আছে আমরা আরেকটা এয়ারলাইন্স আমরা এখানে চালু করি, যেটা সম্পূর্ণ প্রাইভেট সেক্টরকে দিয়ে দেওয়া হবে। বলা হচ্ছে অর্থনৈতিক সংস্কারে সুপারিশগুলো থেকে দৃশ্যমান পদক্ষেপ নেবার দরকার ছিল। আমরা এগুচ্ছি এই শব্দটা এখন বাদ ফেলে দেওয়া দরকার, কারণ আমরা এগুচ্ছি বলেই এক ধরনের আত্মতুষ্টির মধ্যে ঢুকে যাই। আমরা শুধু এগুলি হবে না, আমরা দ্রুত গতিতে এগুচ্ছি কিনা, তো হ্যাঁ, রাতারাতি হয় না অনেক কিছু, কিন্তু এটা আবার অজুহাতে যদি ট্রান্সফর্ম হয়ে যায়, এটা বুঝ যদি দেওয়ার চেষ্টা হয় যে আপনারা ধৈর্য ধরেন, রাতারাতি কিছু হয় না, রাতারাতি কিছু হয় না, কিন্তু প্রত্যেক দিন অনেক কিছু হতে পারে। অর্থনীতির বিভিন্ন খাতের সংস্কারে স্বল্পমেয়াদের সুপারিশ বাস্তবায়নে আগ্রহ দেখায়নি কয়েকটি মন্ত্রণালয়। রিমুর রহমান, যমুনা নিউজ, ঢাকা। বিজয়ের মাস, দেশ জুড়ে লাল সবুজের উৎসব, কিন্তু প্রশ্নটা এখন আরো বড়। এই বিজয়ের গল্প নতুন প্রজন্ম কিভাবে দেখছে? তাদের চোখে বিজয় মানে কি, আর ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে তাদের প্রত্যাশাই বাকি? সহকর্মী আহমেদ রেজার প্রতিবেদনে শুনব নতুন প্রজন্মের ভাবনায় বিজয় দিবস ও বাংলাদেশ বিনির্মাণের গল্প। ছবি তানভীর মোর্শেদের। বিজয় দিবস হলো আমার কাছে একটি দায়িত্ববোধের মতো। বিজয় শব্দ শুনলে আমার কাছে প্রথমত একটা শব্দই মাথায়, সেটা হলো মুক্তি। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন। বিজয় দিবস মানে হচ্ছে লাল সবুজের পতাকা, বিজয় দিবস মানে হচ্ছে বাংলাদেশ। দাম দিয়ে কেনা স্বাধীন বাংলার পতাকা, 1,47,570 বর্গ কিলোমিটারের পুরো জমিনটাতেই লাল সবুজের গৌরব। দেশের অগ্রগতি ভবিষ্যৎ যাদের হাতে, সেই তরুণরা বিজয় দিবসকে দেখেন ভিন্নভাবে। এই প্রজন্ম মুক্তিযুদ্ধকে দেখেছে বইয়ের পাতায়, দেখেছে চেতনাধারী ও চেতনা বিরোধীদের বিবাদ। এসবের ঊর্ধ্বে উঠে তাদের স্বপ্ন স্বনির্ভর ও আত্মমর্যাদাশীল একটি রাষ্ট্র গঠন। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যাতে এটা ফিল না করে যে আমি চিকিৎসা পাচ্ছি না, বা আমার এখানে চিকিৎসা বলতে কিছু নেই, আমাকে বিদেশ যাওয়া লাগবে। বিজয় দিবসটা আমাদের তরুণদের কাছে একটা আলাদা অনুপ্রেরণা, কারণ এবারের বিজয়টা ৭১-এর সাথে ২৪-এর একটা যোগসূত্র তৈরি হয়েছে। আমরা যে স্বাধীন, তার মানে মূল চেতনা বিজয় দিবসের থেকে এসেছে। আমরা স্বাধীনভাবে চলাচল করতে পারতেছি, স্বাধীনভাবে আমাদের মত প্রকাশ করতে পারছি, আমরা নির্বাচন করতে পারতেছি। যে প্রজন্ম বড় হয়েছে ডিজিটাল বাস্তবতায়, তারা স্বাধীনতাকে দেখে যুক্তি আর মূল্যবোধের দৃষ্টিতে। তাদের কাছে বিজয় দিবস মানে শুধু অতীতকে নয়, ভবিষ্যতের প্রত্যয়, যেখানে থাকবে মানসম্মত শিক্ষা, সমান সুযোগ আর ন্যায় বিচার। শোষণমুক্ত একটা সমাজ গড়তে, একটা স্বাধীন রাষ্ট্র যেখানে কোনো বৈষম্য থাকবে না, সকলেই তার সমান অধিকার, সমান ধর্মমত নিয়ে বেড়ে উঠবে। এই ৩০ লক্ষ মানুষের রক্তে কেনা আমাদের এই বাংলাদেশ, তাই আমি চাই এই বাংলাদেশকে আরও অনেক উঁচুতে নিয়ে যেতে। আমি চাই না আমার বান্ধবী হোক বা আমার প্রতিবেশীরা হোক, তারা এআই এর খারাপ ভিডিওর সম্মুখীন হোক। গবেষণা, প্রযুক্তি, স্টার্টআপ, জলবায়ু অভিযোজন
সবখানে নেতৃত্ব দিতে চায় তরুণরা। তাদের বিশ্বাস, স্বাধীনতার স্বপ্ন তখনই পূরণ হবে যখন মানুষ বদলাবে রাজনৈতিক ও অর্থনৈতিক বন্দোবস্ত। এই বিজয় দিবসের যে মাহাত্ম্য সেটা আমি আমার ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরব। আমার দেশের প্রায়োরিটি সর্বপ্রথম, এগুলা বলা সহজ কিন্তু ইনশাল্লাহ আমি কাজের মাধ্যমে করে দেখাতে চাবো। এই বিজয় চেতনাটাকে ধারণ করে আমি আমার পেশাগত জীবনে এগিয়ে যেতে চাই। ৫৬,০০০ বর্গমাইলের এই দেশে তরুণদের প্রত্যাশাগুলো ছিল ঠিক এমনই, যে প্রত্যাশাগুলো মূলত আগামীর বাংলাদেশের রূপরেখা। এবং বিজয়ের এই দ্বারপ্রান্তে এসেও তরুণরা মনে করিয়ে দিলেন বিজয় অর্জন করা যতটা কঠিন ছিল তার চেয়েও অনেকটা কঠিন এবং চ্যালেঞ্জ রয়ে গেছে সেই বিজয়ের চেতনাকে সামনে এগিয়ে নিয়ে যাবার। তাই তো বাংলাদেশের তরুণরা বলছেন বাংলাদেশকে তারা ভালো রাখতে চান তাদের সন্তানের মতো করেই দুধে ভাতে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। গণতন্ত্র বিরোধী পরাজিত শক্তির যেন আর পুনরুত্থান না ঘটে সেজন্য গণতান্ত্রিক শক্তির সর্বাত্মক ঐক্য জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাতে ফেসবুকে ৬ ডিসেম্বর নিয়ে তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার ইতিহাসে এই দিনটি স্মরণীয়। ১৯৯০ সালের এই দিনে দীর্ঘ ৯ বছরের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে অবসান ঘটে স্বৈর শাসনের। ১৯৮২ সালে অস্ত্রের মুখে নির্বাচিত রাষ্ট্রপতিকে অপসারণ করে যে অসাংবিধানিক শাসন কায়েম করেছিল হুসেইন মোহাম্মদ এরশাদ, তার বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলনে আপসহীন নেতৃত্ব দেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার নেতৃত্বে ছাত্র জনতার দুর্বার গণ আন্দোলন ৬ ডিসেম্বর স্বৈরাচারকে পরাজিত করে দেশে ফিরিয়ে আনে বহুদলীয় গণতন্ত্রের মূল্যবোধ। গণতন্ত্র পুনরুদ্ধারের সেই চেতনা আবারও জেগে ওঠে ২০২৪ সালের ৫ই আগস্ট। ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ছাত্র জনতার নতুন জোয়ার ইতিহাসের ধারাবাহিকতায় আরেকটি স্বৈর শাসনের অবসান ঘটায়। অনুষ্ঠিত হলো ফিফা ২০২৬ বিশ্বকাপের ড্র। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পড়েছে সহজ জি গ্রুপে। এছাড়াও ব্রাজিল আছে সি, জার্মানি ই, ফ্রান্স আই আর স্পেন এইচ গ্রুপে। ড্র শেষে আর্জেন্টিনা কোচ স্ক্যালোনি বলেছেন, অস্ট্রিয়া ও আলজেরিয়াকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আর ব্রাজিল কোচ আনচেলত্তি বলেছেন, গ্রুপ সেরা হওয়ার কথা। ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে শুক্রবার বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হয় ড্র অনুষ্ঠান। নানা আনুষ্ঠানিকতার পর মূল ড্র অনুষ্ঠানের শুরুতেই ৩ হোস্ট যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর গ্রুপ নির্ধারণ হয়। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লোদিয়া শেইনবাউম আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তোলেন নিজ নিজ দেশের নাম। কানাডা বি, মেক্সিকো এ আর ইউএসএ পড়ে ডি গ্রুপে। এরপর তোলা হয় প্লট এ এর বাকি ৯ দেশের নাম, যার প্রত্যেকেই পড়েন ভিন্ন ভিন্ন গ্রুপে। যুক্তরাষ্ট্রের রাগবি তারকা টম ব্রেডি প্রথমেই তোলেন ব্রাজিলের নাম, সেলেসাওরা পড়ে সি গ্রুপে। এরপর ওঠে জার্মানির নাম, ৪ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা পড়ে ই গ্রুপে। এরপর যথাক্রমে নেদারল্যান্ডস, বেলজিয়াম, স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, পর্তুগাল ও ইংল্যান্ডের নাম তোলেন ব্রেডি। ৪৮ দলের টুর্নামেন্ট হওয়ায় এবার সেভাবে গ্রুপ অফ ডেথ তৈরি হয়নি। ৪টি করে দল নিয়ে গঠিত হয়েছে ১২টি গ্রুপ। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পড়েছে জি গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডান। ব্রাজিল সি গ্রুপে তাদের সঙ্গী হিসেবে পেয়েছে মরক্কো, স্কটল্যান্ড ও হাইতিকে। এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট ধরা হচ্ছে ফ্রান্সকে। তারা পড়েছে তুলনামূলক কঠিন আই গ্রুপে। এমবাপ্পের সাথে গ্রুপ পর্বেই লড়াই হবে হাল্যান্ডের, নরওয়ের, সেনেগাল ও ফিফা প্লে অফ 2 থেকে উঠে আসা দলের বিপক্ষে। ৪ বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ই গ্রুপে তাদের সঙ্গী হিসেবে পেয়েছে কুরাসাও, আইভরি কোস্ট ও ইকুয়েটরকে। বিশ্বকাপের অন্যতম ফেভারিট স্পেনের গ্রুপ এইচ, তাদের সঙ্গে একই গ্রুপে আছে কেপ ভার্দে, সৌদি আরব ও উরুগুয়ে। এছাড়াও কে গ্রুপে পড়েছে পর্তুগাল আর এল গ্রুপে আছে ইংল্যান্ড। অস্ট্রিয়া ভালো দল, যারা বাছাই পর্বে খুব ভালো করেছে। আমি আলজেরিয়ার প্রধান কোচকে ভালোভাবেই চিনি এবং আমি জানি তারা কিভাবে খেলে। কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে, কারণ তাদের খেলোয়াড়দের মধ্যে হিংস্রতা রয়েছে। সত্যি বলতে জর্ডান সম্বন্ধে আমার স্পষ্ট ধারণা নেই। ২০২৬ সালের ১১ জুন পর্দা উঠবে বিশ্বকাপের ২৩তম আসরের। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। দরজায় কড়া নাড়ছে শীত। সকাল সন্ধ্যা কুয়াশার চাদরে ঢাকা পড়ছে চারপাশ। তাপমাত্রার
পারদ নিম্নমুখী। এ বিষয়ে আরো জানাতে কুড়িগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হোসেন। নাজমুল, প্রকৃতিতে শীতের আমেজ কেমন দেখছেন? কুড়িগ্রামের চিত্র এখন কেমন? মারফি, আপনি যেমনটা বলছিলেন, আসলে কুড়িগ্রামে গত এক সপ্তাহ থেকে শীত বিরাজ করছে এবং গেল 3 দিন আমরা তীব্র কুয়াশার যে ঘনত্বটা সেটা দেখেছি। আজকে সেই তুলনায় কিছুটা রৌদ্র ঝলমল পরিবেশ সৃষ্টি হয়েছে। সকাল থেকে কুয়াশার ঘনত্ব না থাকলেও তবে কনকনে যে ঠান্ডার কিছুটা প্রভাব রয়েছে, কেননা হালকা বাতাস আছে, যার কারণে আজকে শীতের বা কুয়াশার যে ঘনত্বটা সেটা নেই বললেই চলে। সকাল থেকে মানুষজন তাদের কাজকর্মে যোগদান করছে। আর একটা বিষয় বলে রাখি মারফি, সেটা হচ্ছে আমাদের কুড়িগ্রামে 16টা নদ নদী রয়েছে। আর চিলমারি নৌবন্দর থেকে রৌমারী রাজীবপুর উপজেলা, এই দুটা শহর থেকে কুড়িগ্রাম জেলা শহর থেকে বিচ্ছিন্ন ব্রহ্মপুত্র নদ দ্বারা। প্রতি শীতেই এই দুটা উপজেলার সঙ্গে এবং 16টা নদ নদীর যে ঘাটগুলো রয়েছে সেখানটায় চরাঞ্চলের মানুষের যে পারাপারের যে নৌকা বিকল্প কোনো যোগাযোগ না থাকায় প্রতি শীতেই কিন্তু সেই ভোগান্তিটাতে পড়তে হয়, যার কারণে দেখা যায় সময় মতো তারা অফিস আদালতের কাজকর্মগুলো করতে পারে না। ফলে তাদের যে সময় এবং অর্থনৈতিক যে ক্ষতিটা হয়, এটা প্রতি শীত আসলেই সেই যে জায়গাটা আমরা দেখি এবং সেই ভোগান্তিটা এখনো পোহাতে হচ্ছে কুড়িগ্রামবাসীকে। মারফি। নাজমুল, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমরা জানছিলাম কুড়িগ্রামের চিত্র। নাটোরে 2টি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ কাজ পুরোপুরি শেষ না হতে ঠিকাদারদের 90% টাকা প্রদান করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। অভিযোগ উঠেছে, এই অধিদপ্তরের কর্মকর্তাদের যোগসাজশে কাজ অসমাপ্ত থাকার পরও 1,41,65,000 টাকা পরিশোধ করা হয়েছে। 1 বছরে সব কাজ শেষ করার কথা ছিল, যা শেষ হয়নি 4 বছরেও। ঘটনা জানাজানি হওয়ায় সে কাজ তড়িঘড়ি করে শেষ করতে গিয়ে নিম্নমানের কাজ করার অভিযোগ উঠেছে ঠিকাদারদের বিরুদ্ধে। তুঘলকি এই কাণ্ডের বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী নাজমুল হাসান। নাটোরের লালপুর উপজেলার বিলমারিয়া দাখিল মাদ্রাসা ভবন নির্মাণের জন্য 2021 সালের জুন মাসে বরাদ্দ হয় 76,50,000 টাকা। 2 বছরের মধ্যে 70 লাখ টাকা তুলে নেয় ঠিকাদারি প্রতিষ্ঠান, অথচ টাকা তুলে কাজ বন্ধ করে দেয় তারা। 1 বছরের মধ্যে ভবন হস্তান্তরের কথা থাকলেও 4.5 বছরে শেষ হয়নি নির্মাণ কাজ, ফলে প্রতিষ্ঠানটিতে পাঠদান কার্যক্রমও শুরু হয়নি। ছাদ প্লাস্টার এগুলা করে কাজটা বন্ধ হয়ে যায়। আজকে 4 দিন ধরে এখানে এই কাজটা রানিং হয়েছে। সব টাকায় উঠায় নিয়েছে সরকারের কাছ থেকে তারা, কিন্তু কাজ শেষ হয়নি। মাদ্রাসা ভবন নির্মাণের দায়িত্ব পায় যশোরের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আব্দুল মান্নান। এখনো কাজ বাকি 30%। ঘটনা জানাজানি হয় সম্প্রতি তড়িঘড়ি কাজে হাত দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। লুটপাটের সাথে আমরা জড়িতই নেই, এর মধ্যে কেন আমরা লুটপাট করবো? কন্ত এটা তো আসলে যারা বলছে বা যারা আপনারা শুনেছেন হয়তো, এটা সম্পূর্ণ অযৌক্তিক। 95% কাজ হয়েছে, আমরা 90% আমরা বিল দিয়েছি। একই চিত্র নাটোরের বারোঘরিয়া উচ্চ বিদ্যালয়েও ভবন নির্মাণের জন্য 2022 সালের মার্চে 85 লাখ টাকার কার্যাদেশ পায় জেলার মেসার সিপাত এন্টারপ্রাইজ। এখানেও বাকি 45% কাজ, অথচ 2 বছর আগে 71,65,000 টাকা বিল নিয়ে কাজ বন্ধ রাখে ঠিকাদার। সম্প্রতি দিনরাত কাজ করা হচ্ছে। 2022 সালে শুরু হয়েছে, 9 মাসে এই কাজটি শেষ করার কথা ছিল। ইট বালু থেকে শুরু করে সবকিছু নিম্নমানের। রাজমিস্ত্রি, রং মিস্ত্রি, টাইলস মিস্ত্রি, পানির মিস্ত্রি, কারেন্ট মিস্ত্রি, একবারে সব কাজ লাগে। মনে হচ্ছে যে এখানে একটা কি যেন শুরু হয়েছে। ঠিকাদাররা বলছেন বরাদ্দ স্বল্পতায় কাজ বন্ধ রাখা হয়েছিল, নতুন বরাদ্দ পাওয়ায় বাকি কাজ করা হচ্ছে। ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন তৎকালীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সাবেক নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান। ফান্ড বন্ধ থাকার জন্য আমরা 80% কাজ করে রেখেছিলাম এবং ফান্ড আসার কারণে আমরা বাকি 20% কাজ শেষ করে বাকি টাকা হ্যান্ড ওভার করে বাকি টাকা নিয়ে নেব। আমরা এখন গুণগত মান বজায় রেখে কাজ করা হয়েছে এবং কৃত কাজ অনুযায়ী ঠিকাদারকে বিল প্রদান করা হয়েছে। এখানে কোনো প্রকার অগ্রিম বিল দেওয়া হয়নি। ঠিকাদারদের গাফিলতির অভিযোগ করেছেন বর্তমান নির্বাহী প্রকৌশলী। জানান দায়িত্ব পাওয়ার পর বন্ধ থাকা কাজ শেষ করতে তাগিদ দিয়েছেন তিনি। আমি তো ওই সাইডে 4-5 বার করে যাই এবং আমি কিন্তু ওখানে যে ম্যাটেরিয়ালস মিশাই, তারপর কিন্তু ঢালাই করতে দিই। আমি বলেছি যে কাজগুলো তাড়াতাড়ি শেষ করতে হবে, কারণ অনেক দিন হয়ে গেছে, তাহলে আমি কাজটা বাতিল করবো এবং বাতিল করার জন্য চিঠিও দিয়েছি। এই জন্য ঠিক আছে স্যার, আমার কাজটা বাতিল করে না, আমার অনেক ক্ষতি হয়ে যাবে, আমি কাজটা সব মিস্ত্রিকে তুলে দিব আমি।
ভবন নির্মাণে অনিয়মের অভিযোগে গত 23 অক্টোবর 5 প্রকৌশলী ও 11 জন ঠিকাদারের অনিয়ম দুর্নীতি তদন্ত করতে ইডির প্রধান প্রকৌশলীকে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তদন্ত কমিটিও গঠন করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। গোপালগঞ্জে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। এমনকি ধর্ষণের ভিডিও ধারণ করে মানসিক নির্যাতন করা হয়েছে বলে দাবি পরিবারের। এই ঘটনায় আত্মহত্যা করেছে মাদ্রাসার হেফজ বিভাগের ওই শিক্ষার্থী। আত্মহত্যার পর বিষয়টি জানাজানি হয় এলাকায়। এরপর গ্রেপ্তার হয়েছে অভিযুক্ত দুজন। জোর কইরা মারে রুমের ভিতর নিয়ে হাসে আমি কই মা তো তুমি চিক করে দিবার পারলা না, কয় আমার মুখ বুঝেই ধরছিল মা, আমার মুখ বুঝেই ধরছে, আমি চিক করে দিবার পারিনি। আমি চাই ওর ফাঁসিতে জ্বলবে ওর ম্যাডাম, আমি দেখবো। মেয়েকে কোরআনের হাফেজ বানাতে চেয়েছিলেন প্রবাসী বাবা। ভর্তি করেছিলেন বাড়ির পাশেরই এক মাদ্রাসায়। সেখানেই নির্যাতনের শিকার ওই কিশোরী। শিক্ষার জন্য পাঠাইছি মাদ্রাসায়, যাতে আমার মা বাবা মরলে দোয়া করতে পারে, কিন্তু হুজুর ওই আমার বোনরে এইটি করলো। ওই তেমনি কি কইয়া আমার বোনরে মাইরে এলাইছে। এই 8 দিন বলে বেলায় রাখছি, কারো কাছে কিচ্ছু বলিনি, মান সম্মানের ভয়তে। মুকসুদপুর উপজেলার বামনডাঙ্গা গ্রামের এক মাদ্রাসার শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত মাদ্রাসারই এক শিক্ষক। পরিবারের দাবি, সপ্তাহখানেক আগে ধর্ষণ করা হয় ওই শিক্ষার্থীকে। এ সময় ধর্ষণের ভিডিও ধারণ করে রাখার অভিযোগ উঠেছে এক নারী শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি কাউকে জানালে অনলাইনে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয়। লোকলজ্জার ভয়ে শেষমেশ আত্মহত্যার পথ বেছে নেয় ভুক্তভোগী। তুমি ওই হুজুরের সাথে বিয়ে বসো, নলে গেলা কিন্তু তোমার যা আমার কাছে আছে ভিডিও ফুটেজ যা আছে এগুলো আমি কিন্তু সব ফেসবুকে আপলোড করে দেবো, ঠিক আছে? এই কারণে পরে আমার শাড়ি কালকে সহ্য না করতে পারে, পরে ও আত্মহত্যা করছে। একটা ধর্মীয় প্রতিষ্ঠান, একজন উস্তাদের কাছে, একজন শিক্ষকের কাছে আমাদের যদি মেয়েরা যদি নিরাপদ না হয় তো কোথায় নিরাপদ থাকবে? ইয়ার সহযোগিতা যে কজন আছে, আর এই হুজুরি যা হবে এই হুজুরির ফাঁসি চাই, আর ওই যে মহিলার, এই মহিলাই সবকিছু। বৃহস্পতিবার ওই কিশোরী আত্মহত্যা করলে বিষয়টি জানাজানি হয়। অভিযুক্ত শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে দেয় এলাকাবাসী। মামলার পর অভিযুক্ত নারী শিক্ষককেও গ্রেফতার করা হয়েছে। পোস্টমর্টম হয়েছে, পরিবার ভিকটিমের পরিবার মামলা করেছে, তদন্তাধীন আছে। ঘটনায় 2 জন গ্রেফতার আছে। শুক্রবার ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে 2 শিক্ষক সহ আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। সাবরিনা লিজা, যমুনা নিউজ। অবশেষে নিজ দেশ ভারতে ফিরলেন বিএসএফ এর পুশিনের শিকার অন্তঃসত্ত্বা সোনালী খাতুন। শুক্রবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ আইসিপিতে বিজিবি বিএসএফ এর আনুষ্ঠানিক পতাকা বৈঠকের মাধ্যমে সোনালী ও তার ছেলেকে হস্তান্তর করা হয়। এ সময় ভারতীয় সহকারী হাই কমিশনার সহ 2 দেশের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজিবি জানায়, বিএসএফ এর এই অমানবিক পুশিন আন্তর্জাতিক মানবাধিকার এবং দ্বিপাক্ষিক সীমান্ত ব্যবস্থাপনা চুক্তির স্পষ্ট লঙ্ঘন। গত 26 জুন ভারতীয় 6 নাগরিককে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশ ইন করেছিল বিএসএফ। বাংলাদেশকে বলছি কি ধন্যবাদ, কি আমার নামাজ চলছে, প্রেগনেন্সির কখনো বাচ্চা হতে পারে, তার জন্য আমি যেছি। আর বাংলাদেশেরও সরকার খুবই ভালো কি আমরাকে যেতে দিচ্ছে। লক্ষ্মীপুরে স্ট্যান্ড ছাড়াই সড়কে চলাচলকারী ট্রাক ও কাভার্ড ভ্যান থেকে আদায় করা হচ্ছে পৌর টোল। যেখানে সেখানে রসিদ ধরিয়ে টোল আদায় অতিষ্ঠ পরিবহন মালিক ও শ্রমিকরা। তাদের অভিযোগ, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট দফতরে জানানো হলেও কোনো সমাধান মেলেনি। নিয়মের ব্যত্যয় হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। লক্ষ্মীপুরের বিভিন্ন আঞ্চলিক মহাসড়কে টোল আদায়ের প্রতিবাদে বিভিন্ন সময়ে বিক্ষোভে নামে পরিবহন মালিক শ্রমিকরা। এরপরও থামেনি নিয়ম বহির্ভূত টোল আদায়। অভিযোগ, দিনে একাধিকবার শহরে প্রবেশ করলে প্রতিবারই সড়কের বিভিন্ন পয়েন্টে টোল গুনতে হয়। বিভিন্ন দফতরে বিষয়টি জানানো হলেও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ মালিক শ্রমিকদের। যদিও স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে টার্মিনাল ছাড়া সড়ক মহাসড়ক থেকে টোল আদায় না করার নির্দেশনা দেওয়া হয়। গাড়ি 10 বার আসলে 10 বারে তারা চাঁদা নিছে, প্রতিটা গাড়ি 80 টাকা করে চাঁদা নিছে। স্বাধীন দেশে মানুষ স্বাধীনতা ভোগ করবে। এই দেশে এখন যদি আবার রাস্তাঘাটে চাঁদা দিতে হয় তাহলে কিসের স্বাধীন হচ্ছে এই দেশ? অভিযোগ আছে, টোল দিতে না চাইলে কেড়ে নেওয়া হয় গাড়ির চাবি। এতে বাড়তি ভোগান্তিতে পড়তে হয় পরিবহন শ্রমিকদের।
টাঙ্গুর পে জুলুম করে কেন, এই জন্য আমাদের পাশে আসলে কেউই দাঁড়ায় না। টোল না দিলে আর গাড়ি মনে দাঁড়ায় ঘরে রাখে, গাড়ি ধরে রাখে, গাড়ি চাবি নিয়ে যায়। বছরিক চাঁদা নিয়ে গেছে পুরো টোল হিসেবে কথা বলি, পুরো এলাকাত মিটে দেওয়ার পর আর এখানে আবার নিতেছে মজু চৌধুরীর হাটের একটা টোল নিতেছে। ইজারাদার স্বীকার করলেন সড়ক থেকে টোল আদায়ে নিষেধাজ্ঞার বিষয়টি তার জানা ছিল না। অবিলম্বে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান বিশিষ্টজনদের। ইজারা নেওয়ার পরে জানতে পারি যে মহামান্য হাইকোর্টের নির্দেশনা আছে 2023 সালে যে লক্ষ্মীপুরের লোড আনলোডের নির্ধারিত পয়েন্ট অর্থাৎ টার্মিনাল ব্যতীত কোথাও ইজারা নেওয়ার কোনো সুযোগ নেই। জনগণের পক্ষে তো কেউ নেই, ভোক্তা অধিকার যারা আছে তারাও তো ওই যে স্বপন উদিত হয়ে কিছু করছেন। আমরা এটা যথাযথ হাইকোর্টের আদর্শের বাস্তবায়ন চাই, জনগণের হয়রানি থেকে মুক্তি চাই। পৌর প্রশাসক জানান প্রতি বছর স্থানীয় বাস টার্মিনালটি ইজারার সময় সড়ক মহাসড়ক থেকে টোল না দিতে ইজারাদারদের জানিয়ে দেয়া হয়। বাস টার্মিনালের যে ইজারাদার এই বাস টার্মিনালের বাইরে কোথাও কোনো ধরনের কালেকশন করতে পারবে না, সে এটা স্ট্রিক্টলি প্রহিবিটেড এবং এটা আমরা নিষেধ করেছি তাকে। আর যদি ব্যত্যয় হয় সেক্ষেত্রে আমি পুলিশ সুপার মহোদয়কে বলেছি আইনের আওতায় নিয়ে আসার জন্য, যারা এই পৌর বাস টার্মিনাল ইজারা নিয়ে অন্যত্র বিভিন্ন ধরনের কালেকশন করছে। জেলা পুলিশের পক্ষ থেকেও নির্ধারিত স্থানের বাইরে টোল আদায় বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে। আমরা বেশ কয়েক জায়গায় দেখেছি, আমরা মৌচুদ্দিন হাট এলাকায় দেখেছি, আমরা পৌরসভার মধ্যে কয়েকটা পয়েন্টে দক্ষিণ স্টেশন উত্তর স্টেশন আমরা দেখেছি। আমরা তাদেরকে বেশ কয়েকবার সতর্ক করেছি এবং আমরা পৌর প্রশাসককেও আমরা জানিয়েছি। আমরা অবশ্যই তাদেরকে আমরা আবার জানাবো, যদি এরপরে যদি দেখি এই ধরনের কোনো অনিয়ম দেখে তবে আমরা আইনগত ব্যবস্থা নেব। সড়কে অবৈধ টোল আদায় বন্ধে নিয়মিত টহল দেওয়ার পাশাপাশি আরও কঠোর উদ্যোগ নেওয়া হবে এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। বরগুনার বিষখালী নদী একসময় এক পার থেকে তাকালে আরেক পার স্পষ্ট দেখা যেত। 40 বছরের ভাঙনে এখন দৃষ্টিসীমার বাইরে এপার থেকে ওপার। আগ্রাসী বিষখালী নদীর গর্ভে বিলীন ফসলি জমি, বাড়িঘর ও বাজার। আবারও নদীর বিভিন্ন পয়েন্টে দেখা দিয়েছে ভাঙন। নদীর দুই তীরে 44 কিলোমিটার তীব্র ভাঙন কবলিত এলাকা হিসেবে শনাক্ত করা হয়েছে। নূরজাহান বেগম প্রায় 50 বছর আগে বরগুনা সদর উপজেলার নলটনা গ্রামে বধূ হয়ে আসেন। এখন যেখানে দাঁড়িয়ে কথা বলছেন সেখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে ছিল তার বসতঘর। তবে বিষখালী নদী রক্ষা বাঁধে 4 বারের ভাঙনে চোখের সামনে বিলীন হয়ে যায় নূরজাহান বেগমের বসত ভিটা ও জমি। এখন যেখানে বসত বাড়ি রয়েছে এতটুকুই তার শেষ সম্বল। তাও যদি আগ্রাসী বিষখালীর গর্ভে চলে যায় তাহলে পক্ষাঘাতগ্রস্ত স্বামী ও সন্তানদের নিয়ে কোথায় দাঁড়াবে সেই চিন্তার ভাঁজ তার কপালে। আমার বিয়ে হয়েছে পর হইতে তো এই সাইডে বেরিয়ে গেছে, এই হইতে তো দেখি যে সব নামাক তো নামিয়ে গেছে। এখন তো আমরা এই কিনেরায় আইছি, কিনেরায় আইয়া এখন আমাকে হইনি এই বাড়ির মধ্যেই 14-15টা ঘর, এখন তো হ্যাঁ নামিয়ে। শুধু নূরজাহানি নয়, এই নলটনা গ্রামের এক সময়ে সম্ভ্রান্ত পরিবারগুলো সর্বস্ব হারিয়ে চলে গেছে এলাকা ছেড়ে। বহু বছর আগেই বিলীন হয়ে গেছে পানি উন্নয়ন বোর্ডের অফিস। বিলীনের পথে নলিবন্দর, হাটবাজার ও শিক্ষা প্রতিষ্ঠান। সহায় সম্বল হারিয়ে উদ্বাস্তু হয়েছেন হাজার হাজার পরিবার। আমরা এখন নদীতে বিলীন হয়ে গেছে। আমার দাদা হয়তো আমার 50 থেকে 60 কিলো সম্পত্তি চলে গেছে। দোতলা অফিস আসলে অব্দ অফিস এজালা হাজারখানি বাড়িঘর আর আসলে তাও ভাঙ্গে চুরিয়ে গেছে। নলিবাজ বন্দর, এটা হচ্ছে বন্দর প্রায় 200 বছর আগে বন্দরটা আমাদের। এই নলিবন্দর এখন এই নদী ভাঙ্গনের জন্য বিলীন হয়ে যেতেছে। ভাঙন কবলিত এলাকার মানুষ ঘর ও ফসলি জমি রক্ষায় টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন। বিগত দিনে আমাদের এখানে অনেকগুলো রিং বেরিয়ে দেওয়া হয়েছে সাময়িক সময়ের জন্য, পানি ঠেকানোর জন্য, কিন্তু মূলত এতে আমাদের কিন্তু ভাঙন প্রতিরোধ হয় নাই। আমরা টেকসই বেরিয়ে নদী ভাঙনের জন্য ব্লক চাই আমরা। বিষখালী নদীর দুই তীরের 44 কিলোমিটার এলাকা তীব্র ভাঙন কবলিত হিসেবে শনাক্ত করেছে পানি উন্নয়ন বোর্ড। ভাঙন রোধে প্রকল্প অনুমোদনের জন্য শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন এই কর্মকর্তা। আমরা আশা করি যদি সেই সরকার সেই প্রকল্প অনুমোদন করে আমরা ওই জায়গাগুলো ভাঙন রোধে এবং এই এলাকার মানুষের ফসল এবং জানমাল রক্ষায় টেকসই বাঁধ আমরা নির্মাণ করতে পারবো। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে বরগুনায় 805 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, যার মধ্যে নদী ভাঙনের কারণে প্রায় 50 কিলোমিটার বাঁধ ঝুঁকিতে রয়েছে। জারিন অর্নি, যমুনা নিউজ।
মার্কিন চাপ সত্ত্বেও ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহে প্রস্তুত রাশিয়া, এমন আশ্বাস দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের তীব্র সমালোচনা করেন পুতিন। যেখানে ওয়াশিংটন নিজে মস্কো থেকে পারমাণবিক জ্বালানি কিনছে, সেখানে ভারতের উপর বিধিনিষেধের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ভারতের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কুদানকুলাম নির্মাণে একটি ফ্ল্যাগশিপ প্রকল্প পরিচালনার কথাও জানান। বলেন ৬টির মধ্যে ২টি রিঅ্যাক্টর ইউনিট এরই মাঝে জ্বালানি নেটওয়ার্কে যুক্ত হয়েছে। কেন্দ্রটি পুরোপুরি চালু হলে ভারতের জ্বালানি চাহিদা পূরণে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আশাবাদ জানান পুতিন। দুদিনের ভারত সফর শেষে শুক্রবার রাশিয়ার উদ্দেশ্যে রওনা হন তিনি। আগের বারের মতো এই দফায় ভারত সফরে এসে ঐতিহাসিক হায়দ্রাবাদ হাউসে অবস্থান করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইন্ডিয়া গেটের কাছাকাছি বিশালাকার এই প্রাসাদটি পরিচিত ব্রিটিশ শাসনামলে ক্ষমতায় থাকা হায়দ্রাবাদের শেষ নিজাম মীর উসমান আলীর বাসস্থান ও এক অনন্য স্থাপত্যের নিদর্শন হিসেবে ৩৬ কক্ষ বিশিষ্ট ইউরোপিয়ান নকশায় তৈরি এই প্রাসাদের বর্তমান মূল্য প্রায় ১৭০ কোটি রুপি। রাষ্ট্রীয় কার্যক্রমের পাশাপাশি প্রাসাদটি ব্যবহৃত হয় বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের ভারত সফরকালীন আবাস হিসেবে। ঐতিহাসিক অনন্য স্থাপত্য হায়দ্রাবাদ হাউস প্রাঙ্গণে দাঁড়িয়ে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপেক্ষা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আগমনের। বন্ধু আসার পর তার সাথে করমর্দন করে সঙ্গে নিয়ে প্রাসাদের ভেতরে প্রবেশ করেন প্রধানমন্ত্রী মোদী। দুদিনের সফরে ভারতের এই ঐতিহাসিক নিদর্শনে অবস্থান করছেন প্রেসিডেন্ট পুতিন। ইন্ডিয়া গেটের কাছাকাছি অশোক রোডে ৮ একরের খানিক বেশি জায়গা জুড়ে অবস্থিত সর্বমোট ৩৬ কক্ষের অনন্য এই প্রাসাদটি একসময় হায়দ্রাবাদের সপ্তম নিজামের সম্পত্তি হলেও এখন তা ব্যবহৃত হয় বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের সফরকালীন নিবাস, সাংবাদিক সম্মেলন, রাষ্ট্রীয় ভোজসভা এবং বৈঠকস্থল হিসেবে। মাথায় বিশাল গম্বুজ ও বিরল প্রজাপতির আকৃতির কাঠামোর জন্য বিখ্যাত এই প্রাসাদ। ইউরোপিয়ান কায়দায় ১৯২০-এর দশকে প্রাসাদটি নকশা করেন ব্রিটিশ আর্কিটেক্ট এডউইন লুটিয়েন্স, যাতে ব্যয় হয়েছিল প্রায় ২ লাখ পাউন্ড, যা আজকের হিসেবে দাঁড়ায় ১৭০ কোটি রুপিতে। কক্ষের বহর ছাড়াও বিশাল বড় বেশ কয়েকটি উন্মুক্ত আঙিনা, রাজকীয় সিঁড়ি, খিলান ও ফায়ারপ্লেস রয়েছে এই প্রাসাদে। ব্রিটিশ শাসনামলে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হলে ৫টি রাজ্যের রাজাদের নিজেদের রাজপ্রাসাদ তৈরির সুযোগ দেওয়া হয়। এ সময় নয়াদিল্লির বাকি সব প্রাসাদের চেয়ে সবচেয়ে বড় ও জাঁকজমকপূর্ণ রাজকীয় বাসভবন ছিল হায়দ্রাবাদ হাউস। এর আগেও ভারত সফরে এসে প্রেসিডেন্ট পুতিন অবস্থান করেছিলেন ভারতের শতবর্ষের ইতিহাস ধারণ করা প্রাসাদ হায়দ্রাবাদ হাউসে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। আইএস কর্মকর্তাকে আটক করতে গিয়ে সিরিয়ার এক গুপ্তচরকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র সিরিয়ার যৌথ বাহিনী। গেল অক্টোবর মাসে সিরিয়ার দুমাই শহরে আইএস বিরোধী অভিযানে নামে সিরিয়ার এসএফএ ও মার্কিন সেনারা। তবে ভুল গোয়েন্দা তথ্যের কারণে হামলা চালানো হয় সিরীয় গুপ্তচর খালেদ আল মাসুদের বাড়িতে। তার দুপায়ে গুলি করে সেনা সদস্যরা মারা যান অতিরিক্ত রক্তক্ষরণে। দীর্ঘদিন সারার হয়ে আইএসের উপর নজরদারি করছিলেন মাসুদ। রাত প্রায় ৩টা। সিরিয়ার দুমাইর শহরের এক আবাসিক এলাকায় প্রবেশ করে প্রায় ৩০-৪০টি ভারী যান। সন্ত্রাসী গোষ্ঠী আইএসের এক কর্মকর্তাকে আটক করতে যৌথ অভিযান চালায় সিরিয়ার ফ্রি আর্মি, এসএফএ এবং মার্কিন সেনারা। তবে আইএস কর্মকর্তার বদলে নিহত হন সিরীয় গুপ্তচর খালেদ আল মাসুদ। অক্টোবরের মাঝামাঝিতে ভয়াবহ এই ঘটনার সাক্ষী হতে হয়েছিল খালেদ আল মাসুদের পরিবারকে। সেদিন মাঝরাতে ভারী যানবাহনের শব্দে ঘুম ভাঙে তাদের। এরপর সবই বিভীষিকা। ধাক্কা দিয়ে মাসুদের বাড়ির দরজা খুলে প্রবেশ করে যৌথ বাহিনীর সদস্যরা। মাসুদের ২ পায়ে গুলি করে জিম্মি করা হয় তাকে। এর একদিন পর জানা যায় হাসপাতালে নেওয়ার পথেই মারা গেছেন মাসুদ। তারা দরজা ভেঙে ভেতরে ঢুকেছিল। আমার ছেলে সিঁড়ি দিয়ে নামার সময়ই তার 2 পায়ে গুলি করে ওরা। ফোঁটা ফোঁটা রক্ত পড়ছিল। সে অবস্থাতেই ওকে নিয়ে যায়। পরদিন হাসপাতালে যেয়ে দেখি সে আর বেঁচে নেই। কি হয়েছিল, কিভাবে মারা গেল কিছুই জানি না। আমার ছেলের হত্যার বিচার চাই। স্বজনদের মতে বহু বছর ধরে সারা নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস এর হয়ে কাজ করতেন খালেদ আল মাসুদ। আইএস সদস্যদের উপর গুপ্তচর বৃত্তি করতেন। বাশার আল আসাদের পতনের পর দুমাইরে ফিরে আসেন তিনি। সারা সরকারের নিরাপত্তা বাহিনী জেনারেল সিকিউরিটিতে যোগ দেন। মাসুদের এইচটিএস এর সাথে যোগাযোগ ছিল। আসাদ সরকারের পতনের পর তাদের সাথেই দুমাইরে ফিরে এসেছিল। এরপর সে সরকারি বাহিনীতে চাকরি নিয়েছিল।
আল মাসুদের পরিবারের ধারণা এসএফএ সদস্যদের দেওয়া ভুল গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই খালেদ আল মাসুদকে টার্গেট করা হয়েছিল। তবে এসএফের তরফ থেকে বিষয়টি এখনো স্পষ্ট করা হয়নি। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।